সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। আজ আমরা বাংলাদেশের এক বিশাল মাইলফলক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাবনা এবং এর পেছনের বাস্তব চিত্রটা একটু খতিয়ে দেখব। এই মেগা প্রজেক্টটি আমাদের জন্য যেমন বিশাল একটা সুযোগ, ঠিক তেমনি এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু ইকোনমিক এবং অপারেশনাল বাস্তবতাও। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। বিষয়টা কতটা চমকপ্রদ তা বোঝানোর জন্য শুরুতেই একটা ছোট্ট তুলনা দেই। মাত্র ৪ গ্রাম, হ্যাঁ জাস্ট ৪ গ্রাম ইউরেনিয়াম থেকে ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব যা পেতে হলে পোড়াতে হবে অন্তত ৪০০ কিলোগ্রাম কয়লা। মানে আক্ষরিক অর্থেই এটা একটা গেম চেঞ্জার। এই যে অবিশ্বাস্য একটা দক্ষতা, এটাই মূলত পারমাণবিক শক্তিকে অন্যান্য সব শক্তির উৎস থেকে একদম আলাদা করে দেয়। তো আজকের এই আয়োজনে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, পরমাণু যুগে আমাদের প্রবেশ, এরপর কেন এই পারমাণবিক শক্তি বেছে নেওয়া হলো, তৃতীয়ত প্রকল্পের পরিধি ও নিরাপত্তা ব্যবস্থা, এরপর এর পেছনের অর্থনৈতিক বাস্তবতা এবং সবশেষে আলোচনা করব ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, পরমাণু যুগে প্রবেশ। এই পুরো যাত্রার দিকে তাকালে বেশ কিছু ইন্টারেস্টিং মাইলফলক চোখে পড়ে। ২০২৩ সালে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অফিশিয়ালি পরমাণু ক্লাবে ঢুকে পড়েছি। এরপর ২০২৪-এর লক্ষ্য হচ্ছে গ্রিডে আংশিক বিদ্যুৎ দেওয়া, আর ২০২৫ সালের মধ্যে আশা করা হচ্ছে প্রথম ইউনিটটি তার পুরো ১২০০ মেগাওয়াট ক্ষমতায় চলে আসবে। এরপর ২০২৬ সালে গিয়ে পুরো ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে, আর ঠিক তখন থেকে শুরু হবে এই মেগা প্রজেক্টের ঋণের কিস্তি শোধ করা। বেশ লম্বা এবং ক্যালকুলেটেড একটা জার্নি, তাই না? এবার আসি দ্বিতীয় অংশে, কেন আসলে পারমাণবিক শক্তি? এত অপশন থাকতে গ্রিন এনার্জির দিকে এই শিফটের পেছনে মূলত ৩টা সলিড কারণ আছে। ফার্স্ট অফ অল, এটা পরিবেশের জন্য দারুণ। কয়লা বা তেলের মতো এতে কার্বন নিঃসরণ নেই বললেই চলে, একেবারে জিরোর কাছাকাছি। সেকেন্ডলি, এর লং টার্ম ব্যাকআপ। একবার ফুয়েল লোড করে দিলে বছরের পর বছর কোনো বিরতি ছাড়াই বিদ্যুৎ পাওয়া যায়। আর থার্ড পয়েন্টটা হলো স্পেস বা জায়গার ব্যবহার। খুব অল্প একটু জায়গা কাজে লাগিয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ জেনারেট করা এই টেকনোলজিতেই পসিবল। আলোচনার তৃতীয় ধাপে আমরা দেখব প্রকল্পের পরিধি ও নিরাপত্তা নিয়ে। এই মেগা প্রজেক্টের টেকনিক্যাল দিকগুলো রীতিমতো চোখ কপালে তোলার মতো। এখানে ব্যবহার করা হচ্ছে একদম লেটেস্ট VVR-1200 জেনারেশন 3+ প্রযুক্তি। আর বাজেটের কথা যদি বলি, $12.65 বিলিয়ন। হ্যাঁ, সংখ্যাটা বিশাল। এর টোটাল ক্যাপাসিটি ২৪০০ মেগাওয়াট এবং সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর লাইফ স্প্যান বা মেয়াদকাল ধরা হয়েছে অন্তত ৬০ বছর। মানে এটা শুধু একটা পাওয়ার প্ল্যান্ট না, বরং আগামী কয়েক দশকের জন্য একটা বিশাল ন্যাশনাল ইনভেস্টমেন্ট। এত বড় প্রজেক্ট, স্বাভাবিকভাবেই সেফটির ব্যাপারটা সবার আগে মাথায় আসে। রূপপুরের সুরক্ষার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স পলিসি নেওয়া হয়েছে। পুরো সিস্টেমটা ফুললি অটোমেটেড। ছোট কোনো যান্ত্রিক ত্রুটি হলেও রিয়্যাক্টর অটোম্যাটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর শুনলে অবাক হতে হয়, এই প্ল্যান্টটা এমনভাবে ডিজাইন করা যে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প বা বিশাল কোনো বন্যাও এটি অনায়াসেই সার্ভাইভ করতে পারবে। সেফটি নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এবার চলে যাচ্ছি আমাদের চতুর্থ এবং খুবই ক্রুশিয়াল একটা পয়েন্টে, অর্থনৈতিক বাস্তবতা। যে কোনো প্রজেক্টের দিন শেষে সবচেয়ে বড় প্রশ্ন হল খরচ কেমন পড়ছে। কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে প্রতি ইউনিট বিদ্যুতে খরচ হয় মোটামুটি ১০ থেকে ১১ টাকার মতো। ডিজেল বা ফার্নেস অয়েলের কথা তো বাদই দিলাম, ওখানে খরচ সবচেয়ে বেশি। সেখানে রূপপুরের ক্ষেত্রে প্রতি ইউনিটের সম্ভাব্য উৎপাদন খরচ ধরা হয়েছে ১২ টাকা। তার মানে ডিজেলের তুলনায় এটা অনেক সাশ্রয়ী হলেও কয়লার চেয়ে খরচটা কিন্তু একটু বেশি পড়ছে। ওয়েল, এই ১২ টাকা ফিগারটার পেছনের কনটেক্সটটা একটু ক্লিয়ার করা দরকার। একদম শুরুতে কিন্তু এই খরচটা ৫ থেকে ৬ টাকার মধ্যে ধরা হয়েছিল। কিন্তু ওই যে মেগা প্রজেক্টের ক্ষেত্রে যা হয়, প্রজেক্ট ডিলে, ঋণের পরিমাণ বেড়ে যাওয়া আর ইন্টারেস্ট রেট, এই সব মিলিয়েই কারেন্ট এস্টিমেট বা বর্তমান প্রাক্কলনটা ডাবল হয়ে ১২ টাকা এসে দাঁড়িয়েছে। এই বাস্তবতাটা আসলে ইগনোর করার মতো না। আলোচনার একদম শেষ ভাগে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম টপিক, ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ। সামনের দিনগুলোর কথা ভাবলে মূলত ৩টা বিশাল চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। ১ নম্বর হলো ওই যে বিশাল ঋণের বোঝা। ২০২৮ সাল থেকে শুরু করে টানা ২৮ বছর ধরে এই ঋণের কিস্তি টেনে যেতে হবে, যা অর্থনীতির ওপর বেশ ভালোই একটা চাপ ফেলবে।
2 নম্বর হলো এক্সপার্ট তৈরি করা। সব সময় তো আর বিদেশি বিশেষজ্ঞদের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, রাইট? নিজেদের ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টদের স্কিল ডেভেলপ করাটা এখন একদম মাস্ট। আর 3 নম্বর এবং সবচেয়ে সেন্সিটিভ পয়েন্টটা হলো তেজস্ক্রিয় বর্জ্য। এই বর্জ্যগুলো নিরাপদে রাশিয়া ফেরত পাঠানোর যে চুক্তি হয়েছে সেটা যেন শতভাগ সেফলি এক্সিকিউট করা হয় তা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। তো পুরো বিষয়টাকে যদি আমরা সামারি করি, রূপপুর আমাদের জন্য একদিকে যেমন গ্রিন এনার্জি আর বিশাল পাওয়ার জেনারেশনের দরজা খুলে দিচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে কাঁধে চাপিয়ে দিচ্ছে ইকোনমিক এবং অপারেশনাল বিশাল এক দায়িত্ব। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে বিপুল শক্তির একটা সম্ভাবনা আর তার বিপরীতে থাকা কাঠামোগত চ্যালেঞ্জ, এই দুইয়ের মাঝখানের ব্যালেন্সটা সামনের দিনগুলোতে কিভাবে আমাদের ভবিষ্যৎকে শেপ করবে? উত্তরটা হয়তো সময় হলেই আমরা দেখতে পাব। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি।